প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হার্টের ভালভুলার ডিজিজ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি ১৯৭০ সালের জানুয়ারি মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে সরকারি চাকুরিতে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভি দর্শকদের। স্যার, হার্টের ভালভুলার ডিজিজ এই বিষয়ে আলোচনার আগে যদি একটু বুঝিয়ে বলেন, হার্টের ভালভ কি এবং এর গুরুত্ব কি, কাজ কি? আসলে হার্ট একটা যেমন পাম্প মেশিনের মতো আসলে কাজ করে, এবং এতে দেখা যাচ্ছে কি এটা পাম্প করার জন্য কিছু মাংসপিণ্ড থাকে, তারপর হচ্ছে হার্টের কিছু বিদ্যুৎ সাপ্লাইও দরকার হয়। এই জন্য এসএ নোড, এবি নোড এগুলো হচ্ছে পাওয়ার হাউস হিসেবে কাজ করে। এখন যেটা পাম্প মেশিনটা, তার ভিতরে যেমন হার্টের মাংসগুলো থাকে যেগুলো মায়োকার্ডিয়াম বলি আমরা, ওয়ান ওয়ে ট্রাফিকের জন্য মানে একদিকে চলার জন্য রক্ত কিছু ভালভ লাগে হার্টের ভিতরে। মানে এর কতগুলো রুম আছে, এক রুম থেকে আরেক রুমে যাবে, কিন্তু ওই রুম থেকে আর ফিরে আসবে না, ওয়ান ওয়ে। এই জন্য এখানে ভিতরে হলো 4টা প্রকোষ্ঠ আছে আর 2টা বড় বড় রক্তনালী আছে। তো এখানে একদিকে চলার জন্য 4টা ভালভ এখানে কাজ করতেছে। আমরা যেমন 4টা ভালভের একটা বলি মাইট্রাল ভালভ, আরেকটাকে বলি অ্যাওর্টিক ভালভ, আরেকটা পালমোনারি ভালভ, আর ট্রাইকাসপিড ভালভ। এই 4টি ভালভ হয়েছে হার্টের ভিতরে। এই ভালভগুলোতে কখনো কখনো আবার রোগও হয়। তো এই রোগের জন্য আমাদের দেশে কিন্তু খুব কমন হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ, যেটা রিউমেটিক ফিভারের পরবর্তীতে হার্টের ভালভে এফেক্টের জন্য আমাদের দেশে অনেক পেশেন্টই কিন্তু এই রোগে ভুগতেছেন, মানে হার্টের ভালভুলার ডিজিজ। মানে হার্টের চেম্বারে, এক চেম্বার থেকে আর এক চেম্বারে যখন রক্তটা যাবে একদিকেই চলার কথা, এবং গিয়ে মানে অক্সিজেনযুক্ত রক্ত আসবে, এসে সেটা গিয়ে আবার শরীরে সাপ্লাই দিবে, আরেক দিক থেকে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত আসবে, দুটো যাতে মিক্স আপ হয়ে না যায়, উল্টা দিকে যাতে চলতে না পারে, একটা গাইড দেয়া থাকে। সেই ভালভগুলা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন রক্ত উল্টা পথে চলতে পারে। তো একটা গাড়ি যেই পথে চলার কথা রং ওয়েতে চললে তো অ্যাক্সিডেন্ট বেশি হবে। হার্টের বেলায় কি অ্যাক্সিডেন্ট হয়? উল্টা দিকে চললে ক্ষতি কি? হ্যাঁ, যেমন উল্টা দিকে যদি চলে, যেমন হার্টের রক্তটা যাওয়ার কথা হলে একদিকে, যাচ্ছে অন্যদিকে, তাহলে পিছনের যে চেম্বারটা, সেই চেম্বারে ব্লাড বেশি জমে যাবে, এবং সেই চেম্বারে ব্লাড বেশি জমার জন্য চেম্বারটা আস্তে আস্তে বড় হবে। বড় হইতে হইতে একসময় কিন্তু এই চেম্বারটা, যেটাকে আমরা ডাইলেটেড বলি, পরে এটা ফেলিউরের দিকে চলে যেতে পারে হার্ট। এবং ব্লাড যেটা সামনের দিকে যাওয়ার কথা, সেই পরিমাণে ব্লাড সামনের দিকে যাবে না, পিছনের দিকে যেতে থাকবে। এবং পিছনের দিকে ব্লাড থাকলে সে আস্তে আস্তে লাংসের উপর প্রেশার পড়ে, যাকে পালমারি এডিমা আমরা বলি। তাহলে হার্ট ফেলিউর হতে পারে, পালমারি এডিমা ডেভেলপ করে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে পায়ের দিকে, লিভারে এবং পায়েও পানি জমে যেতে পারে এই ব্লাড জমে যাওয়ার জন্য, তখন আলটিমেটলি কনজেস্টিভ হার্ট ফেলিউর আমরা বলে থাকি। দেখা যাচ্ছে যে যদি ভালভের সমস্যা হয়, সেই ক্ষেত্রে ব্লাড ঠিকমতো এক চেম্বার থেকে আরেক চেম্বারে না যাওয়ার জন্য, পিছনের চেম্বারগুলোতে ব্লাড জমে যাওয়ার জন্য হার্ট ফেলিউরের দিকে চলে যেতে, যাকে আমরা কনজেস্টিভ হার্ট ফেলিউর বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর বলে থাকি। আবার সামনের দিকেও যেতে পারে না, যদি হার্টের ভালভটা চিকন হয়ে যায়, মানে সরু হয়ে যায়, অনেক সময় আবার সরু হয়ে গেলে দেখা গেল সামনের দিকে যেতে পারবে না। সামনের দিকে যেতে যদি না পারে, তাহলে সামনের দিকে যে অঙ্গ প্রত্যঙ্গ, ওগুলোতে রক্ত চলাচল এবং অক্সিজেন সাপ্লাই, খাদ্য, পুষ্টিরও কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তো একটা হচ্ছে চিকন হয়ে যাওয়া, আর একটা হচ্ছে উল্টা দিকে রক্ত চলে যাওয়া। চিকন হয়ে সরু হলে আমরা সেটাকে বলি স্টেনোসিস, যেমন মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস। যদি উল্টা দিকে রক্ত চলে যায়, সেটাকে আমরা বলি যে রিগার্জিটেশন, যেমন মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে, অ্যাওর্টিক রিগার্জিটেশন হতে পারে, উল্টা প্রবাহ। তো এই যে আপনি কিছু সমস্যার কথা বললেন, দেখা গেল যে খুব ছোট্ট একটা জিনিস, সেটা সমস্যা হয়ে গেলে শরীরের ব্যাপক সমস্যা হচ্ছে, হার্ট ফেলিওর পর্যন্ত হচ্ছে। এই ভালভে জন্মগতভাবেও ত্রুটি থাকতে পারে, জন্মের পরেও অ্যাকোয়ার্ড কিছু সমস্যা হতে পারে। তার মধ্যে অলরেডি আপনি বলছেন রিউমেটয়েড হার্ট ডিজিজ, যেটা ভালভ ক্ষতিগ্রস্ত করে। আর কি কি কারণ আছে বা কি কি সমস্যা হয় ভালভে? ভালভে আসলে আমাদের দেশে হচ্ছে সবচেয়ে কমন হচ্ছে যে রিউমেটিক ফিভার জনিত কারণে হার্টের ভালভে যে স্টেপ্টোকক্কাস একটা জীবাণুর মাধ্যমে গলায় ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকে অটোইমিউন প্রসেসের মাধ্যমে ভালভগুলো এফেক্টেড হয়। এই ভালভগুলো শুরু হয়ে যেতে পারে, ভালভগুলো
আবার ডাইলেটেড হয়ে যেতে পারে, মানে সেটাকে আমরা রিগার্জিটেশন বলি, মানে ঠিকমতো বন্ধ না হইতে পারে। এই ধরনের একটা সমস্যা রিউমেটিক। আরেকটা হচ্ছে কনজেনিটাল, যেটা জন্মগতভাবেও হার্টের ভালভের সমস্যা থাকতে পারে। এই দুইটি কারণ ছাড়াও দেখা যায় যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের কারণে হার্টের ভালভ ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা রিউমেটিক কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে অ্যানকালোজিং স্পন্ডালাইসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাসিলি, এই সমস্ত রোগের কারণেও হার্টের ভালভে এফেক্টেড হইতে পারে। ইস্কিমিক হার্ট ডিজিজ, যেটাকে আমরা হার্টের রক্তনালীতে চর্বি জমে যাওয়ার জন্য যে রোগ, সেটাকে আমি ইস্কিমিক হার্ট ডিজিজ বলি। ইস্কিমিক হার্ট ডিজিজের কারণেও কিন্তু হার্টের ভালভে যে ট্র্যাকশন দেওয়া থাকে, যেগুলো যে কর্ডা টেন্ডিনি পেপিলারি মাসেল এফেক্টের জন্য হার্টের ভালভে রিগার্জিটেশন হতে পারে। তাহলে দেখা যায় ইস্কিমিক হার্ট ডিজিজ, কানেকটিভ টিস্যু ডিজিজ, এই সমস্ত কারণে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তারপর হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এই সমস্ত রোগের কারণেও হার্টের ভালভ এফেক্টেড হতে পারে। তাহলে যেহেতু অনেক রোগের সঙ্গে সম্পর্ক যুক্ত এবং কিছু কারণ সুনির্দিষ্টভাবে জানাই যাচ্ছে, এটা কিছু অংশ হলেও তো আমরা প্রতিরোধ করতে পারি সতর্ক হলে। অবশ্যই কি করা যায়, যেমন হচ্ছে কিছু কিছু হচ্ছে জন্মগত, যখন বাচ্চা পেটে থাকে তখন মায়ের ইনফেকশনের সাথে কিছু রিলেশন আছে ভালভুলার হার্ট ডিজিজ। সেই ক্ষেত্রে মায়ের যাতে ইনফেকশন না হয় ওইদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিছু ডিজিজ প্রিভেন্ট করা যাবে। তারপরে রিউমেটিক ফিভার যেহেতু আমাদের দেশে সবচেয়ে কমন, মোর দ্যান 90%-এর উপরে হচ্ছে রিউমেটিক কারণেই কিন্তু হার্ট ভালভ এফেক্ট হচ্ছে। তাহলে রিউমেটিক ফিভার যাতে না হয়, যাদের গলায় ইনফেকশন হওয়ার পর যদি আমরা ঠিকমতো চিকিৎসা করি, গলার পেনিসিলিন জাতীয় ওষুধ 7 থেকে 10 দিন গলার ইনফেকশন হলে দিলেই কিন্তু আর ভালভে এফেক্টেড হবে না। তো গলার ইনফেকশনটা যদি আমরা ঠিকমতো নিয়ন্ত্রণে করি, অথবা যদি কারো রিউমেটিক ফিভার হয় তাকে যদি ঠিকমতো চিকিৎসা আমরা করতে পারি, তাহলে কিন্তু ভালভ এফেক্টেড হবে না। ঠিকমতো বলে সঠিক কোর্স যতদিন, যেহেতু দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার, অনেকে অবহেলা করে না, নিয়মিত ওষুধ খাওয়া, সেটি করতে হবে। সেইভাবে যদি চিকিৎসা করা যায় তো ভালো থাকবে। কারো যদি এরপরও আনফর্চুনেটলি অনেক কারণেই হয় ভালভের এরকম প্রবলেম হয়ে গেল, তখন করণীয় কি? এটা কি মেডিকেল চিকিৎসা সম্ভব নাকি সার্জিক্যাল চিকিৎসাই? হ্যাঁ, এখন যদি ভালভের সমস্যা হয়, ভালভের সমস্যা আমরা গ্রেডিং করি, যেমন এটা মাইল্ড হতে পারে, অল্প এফেক্টেড হতে পারে, একটু মিডিয়াম সাইজ, মিডিয়াম এফেক্টেড হতে পারে, বেশি পরিমাণে ভালভ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে 3টা লেভেলিং করা হয়। এই লেভেলিংয়ের জন্য ইকোকার্ডিওগ্রাফি হলো বেস্ট ইনভেস্টিগেশন, একটা পরীক্ষা ইকো, যেটার মাধ্যমে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হার্টের ভালভের অবস্থাগুলো বোঝা যায়। তো এখানে আমরা করি কি, ইকোর মাধ্যমে এটাকে গ্রেডিং করা হয়, যেটা গুরুতর এফেক্টেড না মিডিয়াম এফেক্টেড না অল্প পরিমাণে এফেক্টেড। এখন যদি অল্প পরিমাণে এফেক্টেড, সেই ক্ষেত্রে ওষুধই চলবে, তা কিছু নিয়মকানুন এবং ওষুধ খেলে সে ভালো থাকবে। মিডিয়াম যদি এফেক্টেড হয়, সেই ক্ষেত্রে যদি রোগীর তেমন কোনো সমস্যা না থাকে, যেমন রোগী এই সমস্যা নিয়ে চলাফেরা করতে পারতেছেন, তার স্বাভাবিক কাজকর্ম যদি করতে পারেন, সেই ক্ষেত্রে আমরা শুধু মেডিকেল ম্যানেজমেন্ট মানে ওষুধপত্রের মাধ্যমে চিকিৎসা করি। যদি দেখা যায় যে মিডিয়াম ক্যাটাগরিতে এফেক্টেড কিন্তু রোগীর সমস্যা হচ্ছে, উনি স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করতেছে, স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটতেছে, আর সিভিয়ারলি যদি এফেক্টেড হয়, সেই ক্ষেত্রে তো সমস্যা হবেই। এই 2 ক্যাটাগরির ক্ষেত্রে তখন হচ্ছে ভালভের এফেক্টের ধরন অনুযায়ী 2 ধরনের চিকিৎসা আছে, একটা ইন্টারভেনশন চিকিৎসা আছে আর একটা সার্জিক্যাল চিকিৎসা। যেমন ভালভ যদি চিকন হয়ে যায়, আমরা পিটিএমসির মাধ্যমে ভালভকে মোটা করে দিতে পারি, এটা ইন্টারভেনশন। যেমন অ্যাওর্টিক ভালভ, অনেক সময় অ্যাওর্টিক ভালভুলোপ্লাস্টি করা যায়, পালমারি ভালভ স্টেনোসিস হলে পালমারি ভালভুলোপ্লাস্টি, এগুলো ইন্টারভেনশনের মাধ্যমে যেটি মুখ না কেটে, অপারেশন না করে চিকিৎসা করা যায়। তারপর হচ্ছে যদি রিগার্জিটেশন লেশন থাকে খুব বেশি পরিমাণে, বা ভালভে স্টেনোসিস আছে, বেশি ড্যামেজ থাকে, সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন, সার্জারির মাধ্যমে ভালভ চেঞ্জ করে নতুন করে ভালভ লাগিয়ে দেওয়া যায়। এই যে আপনি অনেক আধুনিক চিকিৎসা এবং ভালো চিকিৎসার কথা বললেন, এগুলো কি সব বাংলাদেশেই অ্যাভেলেবেল? হ্যাঁ, বাংলাদেশে অ্যাভেলেবেল। বাংলাদেশে অনেক কার্ডিয়াক সেন্টার, হসপিটাল আছে, সরকারি বেসরকারি পর্যায়ে সব জায়গায় এই ধরনের চিকিৎসা সম্ভব। মানে এই চিকিৎসার জন্য আমাদের রোগীদের বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশে এক্সপার্টিজ আছে, সেন্টার আছে, সবই আছে। খরচ কেমন? খরচ এখন এটা বিভিন্ন ধরনের, যেমন যদি মেডিকেল ম্যানেজমেন্ট প্রয়োজন হয়, সেখানে তো খুব বেশি খরচ হয় না, যে ওষুধগুলো খুব বেশি কস্টলি না, এগুলো ওষুধ খেলে হয়। আর যদি ইন্টারভেনশন যদি কখনো লাগে, যেমন পালমোনারি ভালভুলোপ্লাস্টি, অ্যাওর্টিক মাইট্রাল ভালভুলোপ্লাস্টি, সেই ক্ষেত্রে যেমন সরকারি পর্যায়ে খুব বেশি 20-25 হাজার টাকার মতো খরচ পড়ে, বা প্রাইভেট পর্যায়ে 40-50 সেন্টার বেদে হয়তো কম বেশি খরচ পড়ে। আর ভালভ যেটা পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায়, ভালভের দাম কোনোটা 60,000 টাকা আছে, কোনোটা 1,20,000 টাকা আছে, একটা মেটালিক ভালভ আর একটা হচ্ছে টিস্যু ভালভ। ভালভের ধরন অনুযায়ী অক্সিজেনেটর প্রয়োজন হলে এর উপর ভিত্তি করে খরচের পরিমাণটা নির্ধারিত হয়। স্যার, আমরা এই বিষয়ে অনেক প্রয়োজনীয় তথ্য জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভি দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হার্টের ভালভুলার ডিজিজ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য, আশা করি আপনাদের কাজে লেগেছে।
প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে, আমাদের এন্টায়ার বডি কিন্তু কানেক্টেড। একটি অর্গানের সাথে আরেকটি অর্গান একটা রিদমে চলে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো করি বা যে কাজগুলো করি সেটি 24 আওয়ার্স অ্যাক্টিভিটিস, কিন্তু সাপ্তাহিক এবং সাপ্তাহিক থেকে পাক্ষিক, এরপরে মাসিক এবং ইয়ারলি একটা রুটিনে চলে আসে, এবং এটি হচ্ছে আমাদের লাইফস্টাইল। আচ্ছা, আর আমাদের এই লাইফস্টাইলটাই কিন্তু আমরা যেই ফ্রেমে সাজাবো তারই ইফেক্ট হচ্ছে স্কিনে পড়বে, কারণ স্কিনটা একটা উইন্ডো যেখানে আমরা দেখবো যে হোয়াটস গোয়িং অন ইনসাইড ইউর বডি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।